কারণ ওরা খুব ছোট। আজকে আমি তোদের যে বিষয়ে বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখ তোরা আজকে ছোট তো, আমরা কিন্তু তোরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। আমাদের দেশের ভবিষ্যৎ হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। আমাদের আমাদের ছাত্রছাত্রীরা হচ্ছে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যতটা পেরেছি ততটা করেছি, আমরা আমাদের বয়সে এসে পৌঁছেছি, কিন্তু তোদের সামনে আছে প্রচুর সম্ভাবনা, প্রচুর সুযোগ। যে সুযোগ এবং সম্ভাবনাগুলিকে কাজে লাগিয়ে তোরা আগামী দিনে আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করবি। আমাদের দেশের অনেক রকমের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলিকে কাটিয়ে উঠে আমরা অনেকেই জানি সমস্যাগুলি শুধু জানলে হবে না, একটু গভীরে জানতে হবে, একটু ভালো করে জানতে হবে। আর তোদের আমি যে বিষয়ে আজকে মেইনলি বলবো সেই বিষয়টা প্রথমে আমি শুরু করি যে আমাদের যে হ্যাঁ আর আমাদের আর বলতে হবে না, একটা খারাপ খবরই, সেই খবর আমার কানে কানে বললাম, যার জন্য পুজোকে বাড়ি যেতে হলো। বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে। একটা জিনিস আমি প্রায় তোদের ক্লাসে বলি, বারবার করে বলি যে নলেজ ইজ পাওয়ার। এটা বলি তো আমি সব ক্লাসেই বলি, নলেজ ইজ পাওয়ার। নলেজ মানে জ্ঞান। আমি বলি যে এই পৃথিবীতে কেউ some are fat, some are thin, some are tall, some are short, some are Hindus, some are Muslims. That doesn't matter. The matter is that how much knowledge do we have in our brain, how much knowledge we have accurate. Actually আমরা কতটা জ্ঞান অর্জন করেছি। জ্ঞানের ফার্স্ট স্টেপ, বিভিন্ন ধরনের নলেজ আছে পৃথিবীতে। আমাদের ভারতবাসী হিসাবে এবং ছাত্রছাত্রী হিসাবে আজকে এবং শিক্ষা ব্যবস্থার বা সরকারের নির্দেশিত যে পথ বা যে ডিরেকশন দেওয়া হয়েছে, সেইখানে আজকে তোদেরকে একটু আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই দ্বিতীয় ধাপের আজকের আলোচনা সভাটা। যে আলোচনা সভায় 5 আর 6 এর বাচ্চারা, তারা খুবই ছোট ছিল, তাদের বোঝার জন্য আমি যেগুলি বলবো সেইগুলি অতটা বুঝতে পারবে না বলে আমি 7, 8, 9, 10 এর বাচ্চাদের ডাকলাম। তোরা কি জানিস আমাদের দেশে আইন আছে? আইন আছে তো জানিস, আইন কানুন আছে। স্কুলে যেমন আইন আছে, সকালবেলা আমাদের 10:30টায় আসতে হবে, আমাদের 10:40-এ প্রেয়ার শুরু হবে, 10:41 বাজে না, বাজে ছেলে মেয়ে দেরি করে আসতে পারে, কিন্তু ঘন্টা ঠিক 10:40-এই বাজবে, তাই না? 4:30 যেমন ছুটি হয় 4:30-এই ছুটি হবে, কখনো 5টাতে ছুটি হবে না, ঘন্টা 4:30-এই বাজবে। তেমনি ভাবে আমাদের দেশের যে আইন কানুন আছে সেইগুলি আইন কানুন ফিক্সড, নির্দিষ্টভাবে আইনের কথা বলে দেওয়া রয়েছে। আগে আমাদের ছিল 1860 সালে একটা আইন ছিল আইপিসি। আইপিসি মানে ইন্ডিয়ান পেনাল কোড। তোরা জানিস আইপিসি? শুনেছিস কখনো? মনে রাখ, আই মানে ইন্ডিয়ান, পি মানে পেনাল, সি ফর কোড। কি আই পি সি? জানাস কি বললাম? ইয়েস, আইপিসি মানে ইন্ডিয়ান পেনাল কোড। সেই ইন্ডিয়ান পেনাল কোড কবেকার ছিল? 1860 সালে। দেখেছি আমরা কেউ? 1860 সালে। তাহলে কত পুরনো আইন! আইপিসি মানে ইন্ডিয়ান ভারতীয় ন্যায় সংহিতা ছিল, ঠিক আছে। সেইটাই এখন নতুন করে তৈরি হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, হিন্দিতে নামকরণ করেছে। সেটা 2023 সালে ডিসেম্বর মাসে পাস হয়, আর 2024-এর জুলাই মাসে কার্যকর হয়। সেটা হচ্ছে, এর নাম দিয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কি নাম দিয়েছে? ভারতীয় ন্যায় সংহিতা। কেন আমি এটা বলছি তোদেরকে? ওই মাথায় রাখতে হবে, নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার। আজকে তোরা এখান থেকে যেটা শিখবি সেটা তোদের জীবন ভোর কাজে লাগবে, সারা জীবন ধরে কাজে লাগবে। যতদিন আইন 1860 সালের আইন আমরা 2023-24 সাল পর্যন্ত পালন করেছি। আইন ব্রেক হলেই আমাদের শাস্তি পেতে হচ্ছে। যেই কমিট করেছে সেটা হতে পারে আরে আমাদের ভারতবর্ষেরই তো করেছে, কারণ ভারতীয় আইন। তাহলে আমরা যদি কেউ আইন ব্রেক করি, আমরা বলি আমি আইন জানি না, আমি আইন যদি জানি না বলি, তাহলে কি হবে? তাহলে কি পুলিশ ছেড়ে দেবে? ছাড়বে না।
আমি বলি, আমি যদি বলি আমি মাথায় হেলমেট না দিয়ে যাচ্ছি, আমি তো আইনটা জানি না কি আছে, তাহলে পুলিশ ছেড়ে দেবে? পুলিশ বলবে 1000 টাকা ফাইন দাও, তাই না? এদিকে রেড লাইট আছে, আমি গাড়ি চালিয়ে দিলাম, আমি বললাম আমি তো গাড়ি জানি না, আমি তো জানি না, বললে হবে? শুনবে? শুনবে না কেউ। তাহলে যতটা আমরা জানবো ততটা আমাদের দক্ষতা বাড়বে, নাকি রে? তাই তো বিশাল? যত জানবো তত আমাদের জ্ঞান বাড়বে, আর জ্ঞান বাড়বে মানে শক্তি বাড়বে। হ্যাঁ রে, বাড়বে তো? কি মনে হয়? যদি কেউ মনে করি যে জ্ঞান বাড়লে শক্তি বাড়বে না, জ্ঞান বাড়লে দক্ষতা বাড়বে না, জ্ঞান বাড়লে জীবনে কাজে আসবে না, তাহলে তাদের জন্য এই ক্লাস না। মানে ক্লাস না, তাহলে আলোচনাটা তাদের জন্য না। তোরা যদি মনে করিস তাহলে চুপ করে থাকতে পারিস বা না শুনেও থাকতে পারিস। আর যারা মনে করবি যে এগুলি জরুরি, সারা জীবন কাজে লাগবে, তোরা তো তোদের কাজে লাগবে, তোদের পরিবারের কাজে লাগবে, ভাই বোনদের কাজে লাগবে, আত্মীয় স্বজনের কাজে লাগবে, তোদের পরিচিত সকলের কাজে লাগবে, সর্বোচ্চ ভারতবর্ষের যেখানে যাবে, ভারতীয় ভূখণ্ডের সর্বোচ্চ। তাহলে তো সবার প্রথমে এই যে এই আইনটা তৈরি হলো, তাহলে আইনটা মডিফাই হলো। এই আইনটা মডিফাই হয়ে তারপরে 6টা সেকশনে বিশেষ করে ভাগ করলো। সেই 6টা সেকশনের মধ্যে আমি 5টা গুরুত্বপূর্ণ সেকশন বলছি, যে অফেন্সেস এগেইনস্ট বডি। বিভিন্ন সংস্থা কেউ দেখবি অনেক সময় গিয়ে দেখিস না, খুব রাগ হয়ে গেল, ভেঙে দিলাম, চেয়ার ভেঙে দিলাম, বেঞ্চ ভেঙে দিলাম, হয় না? করি তো আমরা। মানে আমি করলাম না, তুই করলি না, কিন্তু কেউ তো করছে, পেপারে তো আসে, নাকি? আসে তো পেপারে, দেখিস তো তোরা বা খবর শুনিস তো, তাহলে ওইটা করলে অপরাধ। তারপরে কি? সেক্সুয়াল অফেন্সেস এগেইনস্ট উইমেন এন্ড গার্লস। সেক্সুয়াল অফেন্স সেটা হচ্ছে যৌন সংক্রান্ত অপরাধ। যারা বুঝিস না, যদি যারা 7 এর বাচ্চা আছিস, যারা যদি না বুঝিস, তাহলে তোমরা পাশের ঘরে চলে যেতে পারো। সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগেইনস্ট উইমেন। বুঝিস? বুঝিস? বুঝিস তো শানাজ? তোরা বুঝিস? বুঝিস? যৌন সংক্রান্ত হয়রানি করেছ, মহিলাদের সম্মান নিয়ে বা ইজ্জত নিয়ে যারা অশালীন আচরণ করে, তুই বুঝিস। ঠিক আছে? এটা দেখ, লজ্জা করলে চলবে না। আমাদের ভারতীয়রা লজ্জা করে থাকে, আমাদের বাঙালিরা বিশেষ করে লজ্জা করে থাকে। তারপরে কি হয়? তারা যুগ যুগ ধরে মানে পিছনে পড়ে যায় এবং মার খায়। আমাদের ছেলেরা এবং মেয়েরা কেউ আমরা আইন বিষয়ে যখন সচেতন হয়ে যাবো, আমাদের জ্ঞান বেড়ে যাবে, তখন আমরা পাওয়ারফুল হয়ে যাবো। ঠিক আছে? ওই পাওয়ারটা বাড়ানোর জন্য, আমাদের মনে পাওয়ার শক্তি বাড়ানোর জন্য কিন্তু আজকের এই আলোচনাটা সরকার এই জন্যই বলেছে তোমরা বলো। 3 নম্বর আছে অফেন্সেস এগেইনস্ট প্রপার্টি। এক অফেন্সেস এগেইনস্ট প্রপার্টি মানে প্রপার্টি মানে কি? আমার বাড়িতে আমার সম্পত্তি রয়েছে, মনে করো আমার বাড়িতে একটা রেডিও আছে, সে রেডিওটা তোর বাড়িতে রেডিও নেই, আবার রামের বাড়িতে রেডিও নেই। রাম বললো যে ওর রেডিও আছে, গান শোনে, আমি ওর বাড়ি থেকে চুরি করে নিয়ে আসবো। ওকে বললাম একদিন দিতে দিল না, আমি চুরি করে নিয়ে আসলাম, অপরাধ। ওদের ক্লাসে যেমন কারোর ব্যাগ থেকে রাবার নিয়ে নেওয়া, পেন নিয়ে নেওয়া, না বলে রাবার নিয়ে নেওয়া, পেন, কেউ রাবার নিয়ে নিল, কেউ পেন নিয়ে নিল, কেউ বই নিয়ে নিল, কেউ খাতা নিয়ে নিচ্ছে। আমি জানি আমাদের ওর খাতা নিয়ে নিয়েছে কোনো একটি মেয়ে, সে খাতা দিচ্ছে না, ও পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছে, ওর মা বলছিল। তো যাই হোক, তো খাতা, বই, কলম, রাবার, জ্যামিতি বক্স, অনেক কিছু আমরা নিয়ে এগুলি না বলে নেওয়া ঠিক না। যেটা আমাদের পরের লোকের বাড়িতে চুরি করা, সাইকেল চুরি করা, ঘড়ি চুরি করা, এইগুলি হয় পরবর্তীকালের অভ্যাস। ছোটবেলায় শুরু হয় এই রাবার দিয়ে, ছোট্ট একটা রাবার দিয়ে বা উড পেন্সিল দিয়ে, এটা শুরু হয়, তাই তো? ছোটবেলায় তোমরা অন্য লোকের বাড়িতে চুরি করতে যাই না, প্রথমে শুরু করি আমাদের পাশের বন্ধুটার থেকে, এটা শুরু হয়। কেউ করবি না, অপরাধ, কোনো দিনই করবি না। করবি কেউ? কি রে, করবি? করবি না, মিনিমাম 3 বছরের জেল। ঠিক আছে? করিস না। অফেন্সেস এগেইনস্ট স্টেট, রাষ্ট্রের বিরুদ্ধে কখনো অপরাধ করে থাকি আমরা। রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, আমি বললাম এই শোন, কিছু একটা কাজ কর, ওই লোকটা না বদমাইশি করছে, বড়রা এরকম করে না অনেকে, এই চল আগুন দিয়ে যেত রাত্রিবেলা, দেখবি বস্তি পুড়ে গেল, আমাদের হয়েছিল, দেখবি কোনো একটা ঝুপড়ি পুড়ে গেল, দেখবি কোনো একটা এলাকা পুড়ে গেল,
থেকে আসে, একজন ব্যক্তির মাথা থেকে আসে, এই চল যুদ্ধ করি। তুই মনে করে একটা দেশ, আর একটা মনে কর আরেকজন আরেকটা দেশ, ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, যুদ্ধ করি। তোর দেশে কয়েক কোটি লোক রয়েছে, ওর দেশে কয়েক কোটি লোক রয়েছে, তাই না? যুদ্ধ হয়, দেখেছিস, শুনেছিস? যুদ্ধ হচ্ছে, হ্যাঁ স্যার। লোক মারা যাচ্ছে, তাই না? হ্যাঁ যারা যুদ্ধ বাঁধালো তারা মরছে না, কিন্তু কে মরছে? যে যুদ্ধ করছে, তাই না? যে যারা যুদ্ধক্ষেত্রে যারা রয়েছে, বিশেষ করে তারা, আর কিছু সিভিলিয়ান বা সাধারণ মানুষজন মারা যাচ্ছে। আর একটা আছে অফেন্স, তাহলে সেগুলি করা চলবে না, অপরাধ। আর একটা আছে অফেন্স এগেইনস্ট পাবলিক, জনগণের বিরুদ্ধে অপরাধ। রাস্তা দিয়ে যাচ্ছে, শুরুটা কোথা থেকে হয়? ক্লাসে আমি দেখেছি, এখান দিয়ে অনেকবার যাচ্ছে, সঞ্জীব বড় কি করলো, একটা 6 এর বাচ্চা কিংবা 5 এর বাচ্চাকে ল্যাং মেরে দিল। আমি বলছি কথার কথা, এরকম বাচ্চারা করে তো সঞ্জীব? হ্যাঁ করে, তোরা পিছন থেকে চুল টেনে দিলি, করে না? এইটা শুরু হয়, এইটা স্কুল থেকে শুরু হয়। সেইটা পরবর্তীকালে এখানে স্কুল, পরবর্তীকালে মোটরসাইকেল, রাস্তা দিয়ে কোনো মোটরসাইকেল চালিয়ে কেউ যাচ্ছে, তাকে বললে তুই মোটরসাইকেলটা দিয়ে চলে যা। তার বলে তোর কাছে যা টাকা পয়সা আছে দে, তুই দিবি না, তোকে মেরে ধরে কেটে রেখে দিল, তাহলে ফেলে দিল। তো শুরু হয় কোথা থেকে? শুরু কোথা থেকে হয়? স্কুল থেকে। বাড়িতে একটু একটু হয়, সেটা সুযোগ পায় না, কারণ বাবা ধরে দেয়, বাবা ধরে দেবে, মা জানতে পারলেও অতটা কিছু বলে না, অনেক সময় আদর করে চুপচাপ, মানে আদর বশত বা স্নেহ বশত অতটা কিছু বলে না। তাহলে এগুলি আমরা করে থাকি নাকি রে? করি? করবো নাকি আরো? ওকে, নেই কেন? এইবার দেখ, আজকে এই যে 5-6টা বিষয় আছে, এইগুলি তো সার্বিক দেশের বিষয়। অতগুলি আমাদের যখন জানতে পারবো না আমরা, বা আমরা আইনের ছাত্রও না, আমাদের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়টা আমাদের টপিক, সেটা নিয়ে আমরা বলবো। ঠিক আছে শোনা? কি নিয়ে বলি বাবা? অফেন্সেস এগেইনস্ট উইমেন এন্ড চিলড্রেন। অফেন্সেস মানে, অফেন্স মানে জানিস কেউ? অফেন্স শুনেছিস তোরা কখন অফেন্স কথাটি? অফেন্স মানে অপরাধ। অফেন্স মানে অপরাধ। অপরাধ। অপরাধ শুনেছিস তো? জানিস, মিনিমাম তো ধারণা আছে অপরাধ বলতে কি বোঝায়? কেউ আমাদের বলবি অপরাধ কি? যার যা মনে হয় বল। হ্যাঁ বল, বলতে পারবি না অপরাধ কি? তুই বসে তোকে একদম জোরে একটা থাপ্পড় মেরে দিল, অপরাধ নাকি? তাই তো? অপরাধ তো। এইগুলি তো ছোটখাটো, এইগুলি তো অতটা মানে জেল হাজত হবে না, বা লোকের অত বেশি ক্ষতি হবে না, সামান্য শরীরে ব্যথা ছাড়া বা অপমান ছাড়া, তাই তো? আর বড় কিছু ক্ষতি হবে না। অপরাধ বুঝিস তোরা কি? বুঝিস অপরাধ কি? মোটামুটি বুঝিস, তাই না? একটু একটু বুঝিস, বুঝিস তো? বুঝিস না? বুঝিস না? বুঝিস? ঠিক আছে, আমি আরেকটু ব্রডার, আরেকটু বড় ভাবে বাবা, আরেকটু বড় মানে মোট অপরাধ মহিলাদের বিরুদ্ধে কি রকম হয় বা কি কি অপরাধ আছে, তার গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোদের আমি বলবো, যেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ কমিট হয় ছেলে মেয়েকে করছে, নয় মেয়ে ছেলেকে করছে, তাই না? এ তো এরকম তো না যে একটা মানুষ একটা কাঠের টেবিলের উপর অপরাধ করছে না, এই কি টেবিলের সাথে অপরাধ করি না, বইয়ের সাথে অপরাধ করছি, জানলার সাথে করছি না, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির উপরে, বা বল আমায় বলবি বিশাল, বল যা প্রশ্ন আছে আমায় কর, যা মনে আছে আমায় বলবি, আমি উত্তর দেবো, লজ্জা করবি না। আমি যদি না পারি, আমার যদি না জানা থাকে, আমি বলবো বাবা জানি না, জেনে বলে দেবো, ঠিক আছে? যতটুকু আমি জানি ততটুকু তোদের শেয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে জয়া? আচ্ছা, আজকে যে বিষয়টা আমি বলবো তাহলে অফেন্সেস মানে অপরাধ, হ্যাঁ অপরাধ এগেইনস্ট, এগেইনস্ট মানে সাধারণত বিরুদ্ধে, কার বিরুদ্ধে অপরাধ? এগেইনস্ট উইমেন, মেয়েদের, মহিলা এবং চিলড্রেন। চিলড্রেন মানে শিশু। ভারতবর্ষের শিশু কারা? আমরা। 18 বছরের নিচে, মনে রাখবি 18 বছরের নিচে। তোরা কেউ মনে করিস যে আমরা অনেক বড় হয়ে গেছি, লম্বায় বড় হয়ে গেছিস,
শরীরে বড় হয়ে গেছে বটে, কিন্তু অ্যাকচুয়ালি শিশু। আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে 5 থেকে 10 পর্যন্ত প্রত্যেকেই শিশু। তার মানে প্রত্যেকেরই অধিকারগুলি আছে। কি অধিকার আছে? কি অধিকার আছে? আর কি সমস্যা আছে? বা ভায়োলেন্স বা হিংসা বা অফেন্সেস বা অত্যাচার, কি ধরনের অত্যাচার সোসাইটিতে হয় মেইনলি? আমি বললাম খুব স্পেসিফিক, যেগুলি উইমেন বা মহিলাদের এবং শিশুদের উপরে হয়, সেই অপরাধগুলি, যৌন হেনস্থাগুলি মেইনলি আমাদের যেগুলি স্কুলের ক্ষেত্রে রিলেটেড, স্কুলে যেগুলি রিলেটেড, যেগুলি তার ফার রিচিং কনসিকুয়েন্সেস রয়েছে, মানে সুদূর প্রসারী যার ফল রয়েছে, তার উপরে আমরা ফোকাস করব। তাহলে অনেক বিষয়ে অনেক কিছু তো বলতে পারবো না, আর এইটুকু সময়ের মধ্যে সেটা সম্ভব না। তো আমরা শুধু ফোকাস করছি অ্যাবিউজেস অথবা অফেন্সেস অথবা ক্রাইমস এগেইনস্ট উইমেন অ্যান্ড চিলড্রেন। নাকি জানা এটুকু? তাহলে কার কার বিরুদ্ধে বলবো আমরা? অফেন্সেস মানে অপরাধ। কার বিরুদ্ধে অপরাধ? মহিলা, মহিলা আর চিলড্রেন। চিলড্রেন কারা? এখানে এক পাশে যারা বসে রয়েছে বাদে যারা সামনে বসে রয়েছে সকলে চিলড্রেন বিলো দ্য এজ অফ 18। তাহলে তোরা বুঝতে পারবি যারই বয়স 18, 18 এর নিচে সে শিশু। ওকে, এইবার সবচেয়ে বড় ভায়োলেন্স, সবচেয়ে বড় মহিলাদের বিরুদ্ধে যে ভায়োলেন্সটা হয় সেটা হচ্ছে রেপ। আমি এই বিষয়ে বিশেষ আমাদের যেহেতু শ্রেণীকক্ষ, সেই জন্য আমরা বেশি বলতে পারবো না, কারণ আমাদের স্বাধীনতা বজায় রাখতে হবে। আমাদের আমাদের ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্ক, সেটা মনে রাখতে হবে। সেইগুলি মনে রেখেও তবু যেটুকু বলার, যেটুকু আমাকে বলতেই হবে, সেইটুকু। যদি কোনো একটা জেন্ডার মানে লিঙ্গ, জেন্ডার মানে লিঙ্গ, ঠিক আছে? হ্যাঁ, সেটা আমরা পড়েছি গ্রামারে পড়েছি যে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, তাই না? ওটা গ্রামাটিক্যাল সেন্সে। কিন্তু এখন মডার্ন সোশ্যাল সায়েন্স মানে আধুনিক সমাজ বিজ্ঞানে সেখানে জেন্ডার বলছে একটা স্পেশাল ক্যাটাগরি বা perception of pupil perception regarding a section of society or regarding a category of pupil। একটা বিশেষ ধরনের মানুষের সম্পর্কে অপর মানুষের ধারণা, সেইটা হচ্ছে জেন্ডার বা লিঙ্গ। এখন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এইরকম না। আর এইটাকে ধরা হয় বিশেষ করে মহিলাদেরকে, মানে যেটা আগে উইমেন ধরা হতো, সেই উইমেন কনসেপ্টটাকে এটা গত মানে 1955 সাল নামে একজন ভদ্রলোক ছিল, জন মনি, MONEY, জন মনি বলে একজন ভদ্রলোক, উনি এটাকে পপুলারাইজ করেছিলেন। যে মানে সেক্সের জায়গায়, সেক্স মানে লিঙ্গ আগে বলতো, সেক্স ফিমেল সেক্স আর মেল সেক্স মানে পুরুষ আর মহিলা, সেটার পরিবর্তে সেখানটা জেন্ডার নিয়ে আসতো। তো যাই হোক, ILO পরবর্তীকালে আরো বিভিন্ন সোসাইটি ওটা নিয়ে এসেছে। আমরা বলতে চাইছি যে একটি জেন্ডার মানে একটি লিঙ্গের মানুষ অপর লিঙ্গের মানুষের উপরে যখন বলাৎকার তখনই হবে যখন কারোর মানে বিনা অনুমতিতে কোনো ধরনের কি বলবো আমি, যখন ইনসার্ট মানে বা ওই ধরনের কিছু কাজ হবে বিনা অনুমতিতে, সেইটা হবে তোর ওইটা তোর রেপ, এবং সেটা হবে অপরাধ। সেইটা অপরাধ। কোনটা অপরাধ? একজন রাম মানে এক্স একজন, আর একজন ওয়াই যদি একটা ফিমেল জেন্ডার হয় আর এক্স যদি একটা মেল জেন্ডার হয়, ওয়াই একজন ফিমেল, সে বলছে যে আমি মানে সেটা তো চেনেই না, চিনতেও পারে নাও চিনতে পারে। এ যদি এর বিনা অনুমতিতে যদি এর সাথে শারীরিক সম্পর্ক করে, দ্যাট ইজ কল রেপ, এবং তার সাজা
অনেকটা বড়, অনেক প্রায় মিনিমাম 7 বছরের সাজা হতে পারে। তো আমি এই বিষয়ে আমি আর বিশেষ আমি বলবো না তোদের। এগেইনস্ট উইল হবে মানে ইচ্ছার বিরুদ্ধে হতে হবে, আর মতের বিরুদ্ধে হবে যদি এরকম কিছু হয়, এবং সেটা মহিলাদের পুরুষদের আমি দুজনকেই বলে রাখছি, কারণ সমাজে তো এটাই, যার ধর্ম সে যাই হোক না কেন, লিঙ্গ তো দুটো, মেল আর ফিমেল, মনে রাখবি, প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক মহিলা। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কখনো কখনো আমরা অ্যাসল্ট বা মহিলাদের আক্রমণ করি, সাধারণত পুরুষরাই করে, মহিলারাও করে। সেটা কি বলছে? বলছে যে মানে কাউকে মানে তার ইচ্ছার বিরুদ্ধে, এইটাও এখানটাও, এটা আর্টিকেল সেকশন, ওটা ওই যে ভারতীয় ন্যায় সংহিতা, এটা 74 আর্টিকেলে বলছে যে কারোর বিরুদ্ধে কোনো মহিলার উপরে বল প্রয়োগ করা, বল প্রয়োগ মানে শক্তি প্রয়োগ করা। সাধারণভাবে ভারতীয় সমাজে মহিলারা শারীরিকভাবে দুর্বল, কোনো শারীরিকভাবে দুর্বল মহিলার উপরে যখন অপর শ্রেণীর লোক, সেটা পুরুষ হতে পারে, পুরুষই মেইনলি, যখন বল প্রয়োগ করছে, মানে হয়তো এরকম হতে পারে অ্যাসল্ট করলো ফর ক্রিমিনাল পারপাসেস, ক্রিমিনাল মানে খারাপ উদ্দেশ্য নিয়ে কাউকে মেরে দিল, চড় মারলো, ঘুষি মারলো, চুল টেনে দিল, তাকে দুর্বল করে দিল শারীরিকভাবে, তাকে হেনস্থা করলো, জয়া চুপ হয়ে যাবে, তাহলে এটা কিন্তু করা যাবে না। কোনো পুরুষই কোনো মহিলাকেও করতে পারবে না। তেমনি ভাবে কোনো মহিলারা আছে যারা অত্যন্ত শক্তিশালী, যারা এক্সারসাইজ করে বা যারা অনেক হেলদি, যারা খালির মতন, খালি তো পুরুষ, ওই রকম মহিলারা যারা ব্যায়ামবীর আছে, তারা কোনো পুরুষকে আমাদের দিকে যদি একটা চড় মানে আমরা ঘুরে পড়ে যাবো। একজন আমি তোদের নাম বলি, মোহাম্মদ আলী একজন খুব বড় বক্সার ছিলেন, ওনার মেয়ের নাম লায়লা আলী, তার একটা ঘুষির ওজন 20 কেজি। তো তার বর তাকে যদি একটা চড় মারতে যায়, বা তার কোনো রাস্তা দিয়ে যাচ্ছে, সে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে করে তাকে যদি কেউ চড় মারতে যায়, সে যখন ঘুরে একটা দেবে, তাহলে যাকে দেবে সেই বুঝতে পারবে, সে তো মাথা ঘুরে পড়ে যাবে, সে যত বড় ছেলেই হোক না কেন। কিংবা যারা জুডো ক্যারাটে জানে, আমি দেখেছি এরকম কোনো মেয়েরা যারা জুডো ক্যারাটে জানে, তারা একটি মেয়ে হয়তো 10টা ছেলেকে একবারে ওখানটা মানে তাকে উপকার করে দিতে পারে, তারা ওই আর্টটা, মার্শাল আর্ট যারা জানে। তো যাই হোক, আমি সেটা বলছিলাম, কোনো অ্যাসাল্ট আমরা করবো না। অ্যাসাল্ট করা সেটা কিন্তু অপরাধ। যদি কোনো মহিলাকে বিশেষ করে আমরা অ্যাসাল্ট করি, সেটা না আমরা করবো না, ঠিক আছে? বা মহিলারাও কোনো পুরুষকে এরকম অ্যাসাল্ট করে, যত শক্তিশালী হও না কেন, যতই ক্ষমতাশালী হও না কেন, সেকশন 70 করে বলছে, তাহলে কিন্তু তোমাদের 1 বছরের, যেই করবে, আমি করি তুমি করো, যেই করবো তাদের 1 বছরের জেল হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, সেকশন রয়েছে, সেকশন 75। এইখানটা কিন্তু যৌন হয়রানি একটা কথা আছে, এটা খুব জরুরি, যেটা আমাদের বিশেষ করে আমাদের ভারতীয় সমাজে মহিলাদের সেটা ছোটবেলা থেকে অনেক বয়স পর্যন্ত, সেটা 50-60 বছর বয়স পর্যন্তও হতে পারে, কিন্তু আরো বেশি 70 বছর বয়সও মহিলারা হতে পারে। মহিলা মানে আমার মা, মহিলা মানে আমার মাসি, মহিলা মানে আমার কাকিমা, মহিলা মানে আমার স্ত্রী, মহিলা মানে আমার বোন, তাদের যে কেউ যে কোনো সময়ে যৌন হয়রানির শিকার হতে পারে। হবে না কখন? যখন তারা অ্যাওয়ার থাকবে। প্রথমে আমি কেন বললাম যে রাস্তায় আমি বলবো যে আমি তো আইন জানি না, আমি তো এখন রেড লাইট আছে, আমি চলছি, আমি তো মোটরসাইকেল চালিয়ে দিয়েছি, অ্যাক্সিডেন্ট তো অনিবার্য, তাই না? এইবার আমি যখন আইনটা জানবো, মানে আমি যখন আইনটা জেনে যাব, তখন প্রথমত আমি যখন জানবো তখন আর করবো না। কারণ আমরা এখানে সবাই জানি যে আমরা যে ক্লাসে পড়ি, মনে করো আমরা 7 এ পড়ি, 7 এর বাচ্চা কখনো 8 এর ক্লাসে গিয়ে বসবে না, 10 এর বাচ্চা কখনো 5 এর ক্লাসে এসে প্রত্যেকদিন বসবে না, বা এমনিতে সে বসবে না ক্লাস করার জন্য। কেন বসবে না? কারণ সে জানে, তাই কি না? যেহেতু সে জানে, সেহেতু সে এটা করবে না। হ্যাঁ, সিমিলারলি আমরা জানি যে এটা আমরা যে জানছি, জানার চেষ্টা করছি, আইন আমাদের কতটা স্বীকৃতি দেয়, কতটা আমরা করতে পারি, কতটা করতে পারি না। সেক্সুয়াল হ্যারাসমেন্ট খুব গুরুত্বপূর্ণ, সবাই মনে রাখবে, যারা ছোট আছো তোমাদের
আজকে আমরা ছোট রয়েছি, আমরা আগামী দিনে তৌসিফ আর এরকম দেখ ভারতবর্ষের যে স্ট্যাটিস্টিক্স সেখানে আমার আমার এক বান্ধবী আছে যারা আমার সাথে ইউনিভার্সিটিতে পড়তো, সে উইমেন অ্যান্ড ওই চাইল্ড প্রোটেকশন অফিসার, দুটো জেলা দেখে ও। তো সেখানে বলছে যে ওর অভিজ্ঞতা, ও দেখছে তারা ঘুমায় রেখে দেয় ও, সেখানটা বলছে 3 বছরের বাচ্চা পর্যন্ত অ্যাসাল্টেড হচ্ছে, 3 বছরের বাচ্চা অ্যাসাল্টেড হচ্ছে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী। আমরা যারা সমাজ বিজ্ঞানের ছাত্র, যারা গবেষণা, যারা মহিলাদের ক্ষমতা নিয়ে কাজ করেছি, তারা আমরা জানি যে কি 3 বছরের বাচ্চা। তোদের কি কারো কোনো অভিজ্ঞতা আছে? আমার মনে হয় এখানে যে মেয়েরা রয়েছে তাদের সকলেরই আমি মানে সেটা একদম ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোদের এমন কেউ বলতে পারবি না যে আমাদের কোনো ইয়ে নেই, মানে অ্যাসল্টের হোশ নেই কখনো, বা তোরা বুঝতেও পারিসনি, কিন্তু বাট somehow এবং সেটা that starts from home, সেটা বাড়ি থেকে শুরু হয়, সেটা হতে পারে খুব ক্লোজ রিলেটিভ, ইভেন রিলেটিভস, মানে ক্লোজ রিলেটিভস, দূর সম্পর্কে রিলেটিভ, কোনো ফ্রেন্ড সার্কেল, এইরকম অ্যাসাল্টেড। তোরা চিন্তা করে দেখবি যে এরকম সাধারণত হয়ে থাকে। আর আমি জানি তার কারো আমি বলছি না, তোরা আমি যদি তোদের সাথে 1:1 কথা বলতাম, আমি তোদের সাথে কথা বলতাম, টিচাররা আছে, তোরা বলতে পারবি না বা বলা উচিতও না, দরকার নেই, কিন্তু বাট ইউ রিমেম্বার দোজ ডেজ, মনে কর সেই দিনটা when that man came and that assaulted। এরকম হয়নি যে হয়নি, এটা হয়, and it happens in almost every family in India, and it's not only in India, it happens everywhere in the world, it happens everywhere in the world, বুঝলি? এটা হয়, but this is hard reality, মানে এটা কঠোর বাস্তব, বুঝলি? এটা কঠোর বাস্তব। তো যাই হোক, এবার কি বলছে, কিরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টটা কিরকম, তোরা কি করে বুঝবি এটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট? ছেলেটা কি করে জানবে যে কোনটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট? এ তো এর গায়ে মেরে দিচ্ছে, ওর গায়ে মেরে দিচ্ছে, यस ইউ উইল ডু, এটা কোনো সমস্যা নেই। আর সমস্যা কোনটাতে হবে? দেখ, ফিজিক্যাল কন্টাক্ট মানে শারীরিক সংযোগ, মানে আমি একটা ছেলে একটা মেয়েকে মেরে দিচ্ছি, ইটস ওকে, বাট একটা ছেলে একটা মেয়েকে কখনো সামনে মারবে না, সে 5 এর বাচ্চা হোক কি 10 এর বাচ্চা হোক, দ্যাট উইল নট ডু। বুঝতে পারলি? তাহলে কোথায় মারবি, কোথায় গল্প করবি? ওকে, এটা করবি না। অ্যাডভান্সেস ইনভলভিং আনলাম এন্ড বলছি যে তুমি ওকে শুন, এইবার শুধু মারাটা না, এটা মারা হতে পারে, এটা শুরুটা এরকম করে হয়, শুরুটা হয়তো একটু মারলাম, খেললাম, চড় মারলাম, চুল ধরে টানলাম, তো তারপরে ল্যাগ মারলাম, তারপরে গল্প করলাম, কাছে আসলাম, তারপরে আমি হয়তো শুরুতে কি করলাম, আমি এরকম হতে পারে যদি সরাসরি কেউ টাচ নাও করছে, কখনো কখনো কিছু সিম্বল দেখাচ্ছে, পুরুষ ছেলেরা এরকম করে, কি মেয়েরাও করে, এটা উভয়ই করে, কখনো কোনো সিম্বল দেখালো, কখনো কোনো লেটার দেখালো, কখনো কোনো কালার দেখালো, কখনো বুঝিস এইগুলি, যদি উইথ ইনটেনশন। খারাপ ইনটেনশন কি করে হবে? বিকজ যার সাথে করা হবে সে বুঝবে, অন্য কেউ বুঝবে না। যে আরেকজনের প্রতি করছে সে জানে যে কাকে করছে। একটা কাজ আছে, কেউ একটা ছেলে একটা কালার দেখালো, সে জানে যে ওই কালারটা কাকে দেখাচ্ছে, বাকিরা বুঝবে না, তো ওইগুলি আমরা করব না। কাউকে কখনো আমরা সেক্সুয়াল ফেভারস, মানে কোনো এমনি তো বলতে আমার কলমটা দে না, আমার সাথে ঘুরতে যাবি, দ্যাটস ওকে, কিন্তু এটা বলবি না যে, মানে মুখে বলবিও না, তাহলে অপরাধ, যে কারোর সাথে যৌন কার্য করবি, তাহলে মুখে বলাও অপরাধ। যদি কেউ বলে, কোন পুরুষ মহিলাকে বলে, তাহলে দ্যাট ইজ অ্যান অফেন্স, বলবি না, তার জন্য জেল হতে পারে, শুধু মুখে বলার জন্য। মেয়েরা মনে রাখবি, যদি কখনো মানে তুই কি করে বুঝবি যে কোনটা সেক্সুয়াল অ্যাসাল্ট, কোনটা যৌন হয়রানি, বুঝলি? কোনটাই বেড়াতে যাওয়ার বেড়ানো, আর কোনটা নোংরা কাজের জন্য বলা, দ্যাট ইজ
কাউকে নোংরা ছবি দেখালো, বাজে ছবি দেখালো, আমি কিছুই করছি না, আমি একটা ছবি নিয়ে এসেছি, মোবাইলেও না, এমনি একটা ছবি এঁকে নিয়ে এসেছি, আঁকা ছবি হতে পারে, এমনি ছবি হতে পারে, বইয়ের ছবি হতে পারে, কোনো ম্যাগাজিন হতে পারে, চুপ হয়ে যান। যদি অন্য কিছু হয়ে থাকে করা চলবে না, এটা করা চলবে না। যাবে নি, বুঝতে পারলি? কোনো খারাপ ছবি দেখানো যাবে নি, তাই না? যাবে নি, এটা করা যাবে না। কিন্তু কোনো খারাপ মন্তব্য করা যাবে না। খারাপ মন্তব্য কি? কাউকে পাগল বলা, ছাগল বলা, গরু বলা তাও চলবে, কিন্তু তারপরে যেগুলি তোরা সমাজ থেকে শিখেছিস, যারা 7 থেকে আছে তারা অনেকটা শিখেছে, কারণ আমরা তো সব সমাজেরই প্রোডাক্ট। উই অল লার্ন ফ্রম সোসাইটি। আমাদের হোম থেকে শিখি, আমাদের স্কুল থেকে শিখি, আমাদের সমাজ থেকে শিখি, আমাদের রাস্তা থেকে শিখি, তাই না? পার্ক থেকে শিখি, এইগুলি নরমালি আমরা শিখি। তো এগুলি আমরা করতে পারবো না। দিস আর অফেন্সেস, ঠিক আছে? যদি কোনো মানুষ কারোর সাথে এরকম অন্যায় কাজ বা এরকম কাজ করে, সেটা কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপরে পড়বে। তাহলে কি হবে? তার কিন্তু মিনিমাম 1 বছরের জেল হতে পারে এবং জরিমানাও হতে পারে, অথবা জেল এবং জরিমানা দুটোই হতে পারে। সেটা যদি নাবালকও হন, নাবালক মানে যারা 18 ইয়ার্সের কম, তারাও যদি এই ক্রাইম মানে এটা করে, দ্যাট ইজ অ্যান অফেন্স। এবং এই অফেন্সটা যদি কেউ করে, তাহলে তার মানে কগনিজেবল, এটা মানে স্বীকৃত, এটা অপরাধ, এবং তার জন্য তার সাজা হতে পারে। বুঝলি সঞ্জীব বড়, তাই না? বুঝতে পারলি? কথা বুঝতে পারছিস? কোনো অবজেকশন, কোনো সমস্যা হলে বলবি যে স্যার এটা বলবেন না। দেখ, এটা কেন বলা, একটু বলা মানে তোদেরকে জানান দেওয়া, তাহলে তোরা পরবর্তীকালে কোনো এই হ্যারাসমেন্টের বা হয়রানির শিকার না হোস। আর শিকার হলে কি করবি সেটাও আমি বলে দেবো। সেকশন 77 ভয়েরিজম, আমাদের এটা সকলেই মনে রাখা দরকার। আচ্ছা, আমি কিছু বললাম না, কিছু মানুষ আছে সমাজে, সারা দেশে কিছু মানুষ আছে যে আমি তো ওদিকে তাকাইও না, ওকে কোনো ছেলের দিকেও তাকাই না, কোনো মেয়ের দিকেও তাকাই না, কাউকে বাজে কথাও বলি না, গালিও দেই না, আমি কাউকে চড়ও মারি না, থাপ্পড়ও মারি না, কারোর বাড়িতেও যাই না, আমি কিছুই করি না। আমি কি করি? আমি অপরের কিছু কাজ, অপরের নোংরা কাজ দেখি, অপরের খারাপ কাজ আমরা দেখি, আমরা করি, সেটা সারা পৃথিবীতেই করে, কিন্তু ভারতবর্ষে এটা অপরাধ, আন্ডার সেকশন 77। এটাকে বলে ভয়েরিজম। মানে অপরের যৌন কার্য, সেটা আমরা চোখে দেখতে পারি। মনে করো কারোর যারা মাটির বাড়ি, তার জানলা দিয়ে দেখলাম, কারোর দরজা খোলা আছে সেখান দিয়ে দেখলাম, কারোর পুকুরে দেখলাম, স্নান করছে কেউ তাকে দেখলাম, সেটা যে কোনো জেন্ডারেরই হতে পারে। আমি বইয়ে দেখলাম, আমি ফোনে দেখলাম, আমি ইন্টারনেটে দেখলাম, সব অপরাধ, পুরোটাই অপরাধ। আমি দেখতে পারবো না, এটা দেখতে পারবো, আমি ये देख पाएंगे मगर वो हम नहीं देख पाएंगे। দেখা উচিত না আমাদের, উচিত না, উচিত তো আমাদের কথা, অপরাধ, এটা অপরাধ। ছেলে মেয়ে উভয়ই মনে রাখবে, যে কোনো সময় এখন প্রত্যেকে আমরা নোটিশ হই, আমাদের প্রত্যেককে আমাদের যে করা হয়, মানে মনিটর করা হয়। তো যে কোনো সময় সাইবার ক্রাইমে আমরা হয়ে যেতে পারি, আমরা মানে কি বলবো, আমরা ভিকটিম যেমন হয়ে যেতে পারি, আবার তেমনি আমরা যদি এরকম কাজ করি, তারপরে আমাদের হঠাৎ একদিন দেখা গেল বাড়িতে পুলিশ চলে এসেছে, এসে ধরে নিয়ে চলে যেতে পারে, বিকজ দে হ্যাভ এভিডেন্স। তোমরা জানতে পারবে না যে এটা কেন ধরে নিয়ে গেল, বাট দে হ্যাভ এভিডেন্স। ঠিক আছে, মনে রাখবে। এইবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেইটা হচ্ছে ওটাকে বলে স্টকিং। স্টকিংটা কিরকম? এটা বিশেষ করে অল্প বয়সের মেয়েদের প্রতি সাধারণত ছেলেরা করে, এবং না এটা তা বলবো না, মেয়েরাও করে ছেলেদের, কিন্তু সেটা অফেন্সে আসছে না,
এখানে যে অফেন্সটা রয়েছে সেখান থেকে কিন্তু সেকশন 78 এ এই ভারতীয় ন্যায় সংহিতায় 78 নম্বর যে ধারা রয়েছে সেখানে বলছে বিশেষ করে স্টকিং মানে কি। স্টকিং মানে আমাকে কিছু মেয়েরা তখন সানাজরাই প্রভাবে ওই সানাজ বলছে না স্কুটারে করে একজন আসে একটা লোক একটা ছেলে হ্যাঁ 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 তোরা বাজারে অ্যাপ্লিকেশন করেছিলি না হ্যাঁ, যে আমাদের স্যার। পিছনে ধাওয়া করে হ্যাঁ ওইটা দেখ আমি যদি পুলিশকে দিয়ে দেই তাহলে ওটা ওকে গ্রেফতার করে দেবে বলেছিলাম আমাদের কাউন্সিলর যখন ভূগোল বাবু ছিল আমি বলেছিলাম কিন্তু যখন ছুটি পড়ে গেল আর কিছু করা হলো না আমি যদি থানায় দিয়ে দিতাম তাহলে ওইটা তাকে যদি গ্রেফতার করতো তাহলে কিন্তু তার 3 বছরের আগে ছাড়া পাওয়া মুশকিল। এটা করা যাবে না। শুধু তাই নয় পিছন পিছন ধাওয়া করা যাবে না। যে সমস্ত লোকেরা পড়ে তাদেরকে বলে দিস যে বাবা এটা করো না। কি বলবি? বাবা একদম মারতে না। ভালো করে বলবি বলবি देखना है तुम मेरा घर आ जाओ अगर तुम মানে তুমি আর তুমি যদি এরকম মানে আমার কিছু ধাওয়া করো তাহলে কিন্তু তাহলে বলবি যে মুশকিল হয়ে যাবে। স্যার ভালো করে বললে আরো পিছনে আসতে লাগবে। হ্যাঁ তুই বলবি যে তুমি বাবা এটা করো না। ভালো করে বলবি যে বাবা এটা করো না এটা করো না বাবা স্যার করলে আরো পিছনে পড়বে যতক্ষণ না ভালো করে জোরে চিৎকার করে বলতে হ্যাঁ হবে। করো না সে যেই হোক সে যদি 70 বছরের লোক হয় তাও করবি তাই সে যদি 50 বছরের লোক হয় তাকেও করবি তাই যদি সে 10 বছরের ছেলে হয় তাও বলবি যে ভাই এটা করিস না বললে বিপদ আছে বুঝলি তাহলে করা যাবে না। কিরকম কি করা যাবে না দেখ ফলো দ্য ওম্যান কোন মেয়েকে বা কোন মহিলাকে ফলো করা যাবে না। তুই গেলি আমি তোর পিছন পিছন হাঁটলাম সাইকেলে করে ধাওয়া করলাম স্কুটারে করে গেলাম मोटरसाइकिल করে গেলাম গাড়ি নিয়ে গেলাম ये हम नहीं कर सकते স্কুটি শুধু তাই না আমি তোকে বললাম এই আমার ফোন নাম্বার দে তো সেটা আলাদা কিন্তু খারাপ উদ্দেশ্যে যাওয়া পারবো না চাইতে পারবো না। তার সাথে যোগাযোগ রক্ষা করা তার সাথে যোগাযোগ করা কি তার এটা মনে রাখবি তার ইচ্ছার বিরুদ্ধে শুধু ইচ্ছার বিরুদ্ধে যদি ইচ্ছে থাকে তাহলে ঠিক আছে আর ইচ্ছে থাকলে অল্প বয়সে ইচ্ছে থাকলে কি হয় সেটা আমি তার পরের স্টেজে যখন চাইল্ড ম্যারেজ আছে সেই সময় বলবো। এখন বলছি এটা করিস এটা করা যাবে না। আমরা তো করবই না ওই খাদিজা আমরা চুপ দেখিস না আমরা তো করবই না আর যারা করবে তাদেরকেও বলবো করিস না ভাই বা করিস না দাদা বা করিস না কাকা তাহলে বিপদে পড়বি। ঠিক আছে আরো বেশি পিছনে এটা মনে রাখবি সব সময়। তাহলে এই আইনটা এইটা কি কাজে লাগবে সারা জীবন লাগেগা না আচ্ছা। তারপরে দেখ শুধু তাই না শুধু এই যে ফিজিক্যালি এরকম করলাম না এই নতুন যে আইন বেরিয়েছে ওটা তো আগে 1860 সালে ইন্ডিয়ান পেনাল কোডটা ছিল। এখন যে আইন সেটা তো নতুন আইন করেছে কারণ তখন তো সাইবার সিকিউরিটি তখন ফোনই ছিল না ইন্টারনেটই ছিল না তাই না। তাহলে এখন যে অপরাধ কারোকে ফোনে ইন্টারনেটে ফলো করা স্যার এটা কি বলে দিন শুধু বাইরের লোক নিজের বাড়িতে বাবা কাকা এবং পরবর্তীকালে হাজবেন্ডও করতে পারবে ওইটাও আমি মানে বিয়ে হয়ে গেল বলে আমার সম্পর্ক তার সঙ্গে সামাজিক সম্পর্ক আছে মানেই সে যখন তখন আমাকে মারলে বেড়ে বললে আমি আমার রাগ হয়ে গেছিল তাই তো না 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 পারবি না কখনোই করে একদম কেউ করতে পারবে না। না। শুধু বাইরের লোক নয় আমার বাড়ির বাবা আমার জ্যাঠা আমার কাকা আমার বাবা একদম, আমার একদম। দাদা আমার নিজের দাদা আমার হাজবেন্ড সেও করতে পারবে না আমার উইদাউট আমার কনসেন্ট আমার সম্মতি ছাড়া আমাকে স্পর্শ কেউ করতে পারবে না সে যেই হোক হু এভার ইট ইজ মহিলা এটাই আসল কথা। শক্তিশালী কারণ ভাই ভাই মনে হচ্ছে শক্তিশালী মনে হচ্ছে না শক্তি যেই হোক না আমি কনসেন্ট দিলে তবেই করতে পারবে নালে না আর না মানে নাই না মানে নাই একদম ঠিক আছে। এবার দেখ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এইটা হলো তাহলে স্টকিংটা বুঝতে পারলি তোরা সানাদ বুঝলি স্টকিং হ্যাঁ বুঝলি নাকি না ওকে ওই তোরা কি বুঝতে পারলি স্টকিং হ্যাঁ তোদের কারোর অভিজ্ঞতা আছে এরকম আচ্ছা ঠিক আছে থাকলে বলার দরকার নেই থাকলে তোরা আমি যা বললাম সেরকম বলবি ঠিক আছে। আচ্ছা যদি কেউ এরকম ডিস্টার্ব করে তাহলে তোরা জেনে রাখবি কি করতে হবে আর কোনটা করা যাবে না সেটা জানলি আর কি করতে হবে সেটাও জেনে রাখবি ওকে। এবার দেখ খুব গুরুত্বপূর্ণ একটি সেটা
বড়দের জন্য প্রযোজ্য। সেকশন 78, সেকশন 78 আমি কোনো কোনো ব্যক্তি এরকম করা যাবে না, কোনো আমি বলেছি আগে, কোনো শব্দ দিয়ে দাঁড়া শব্দ উচ্চারণ মানে বাজে শব্দ উচ্চারণ করা যাবে না, কখনো না বাজে ওই বাসি শীষ দাও, অনেকে দেখবি শীষ দেয়, শীষ দেয়, আমি দেখি কোনো মেয়েকেও শীষ দিবি না, শীষ দিস না, ওটা করা যাবে না। জেস্টার মানে অঙ্গভঙ্গি করা, সেক্সুয়ালি এক্সপ্লিসিট অঙ্গভঙ্গি করা, জেস্টার সেগুলো দেখা যাবে না। এক্সিবিট এনি অবজেক্ট এনি ফর্ম, কোনো রকমের নোংরা জিনিস, নোংরা মানে দ্রব্য সেগুলি দেখানো যাবে না, যেগুলি সেক্সুয়ালি এক্সপ্রেসিভ বিশেষ করে ওগুলি। আমি ঠিক আছে ওগুলি আর ডিটেলসে যাচ্ছি না। তোরা জানিস দৌড়ি বলে কথা, পণ জানিস তোরা? পণ টাকা চায় বিয়ের সময়, টাকা দিতে হয় তো, মেয়েরা জানিস বিয়ের সময় টাকা দিতে হয় জানিস? তোরা শুনেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, কত টাকা দিতে হয়? টাকা দিতে হয়, সোনা দিতে হয়, কাঠ দিতে হয়, আলমারি দিতে হয়, না অনেক কিছু দিতে হয় বিয়ের সময়। পণ ওইগুলিকেই বলে পণ, ডাউরি। ঠিক আছে? তো এর ফলে ভারতবর্ষে মানুষের মৃত্যু, মহিলাদের মৃত্যু হয় জানিস? বিয়ে হয়ে গেছে, বাবা তার সাধ্য মতন, মেয়ের বাবা তার সাধ্য মতন যতটা পেরেছে সে দিয়েছে তার জামাইকে। এখন প্রতি মাসেই জামাই বলছে যে আমাকে টাকা এনে দাও, টাকা এনে দাও, তোমার বাপের বাড়ি থেকে টাকা এনে দাও। এবার না দিতে পারলে প্রথমে শুরু হলো খোটা দেওয়া, তারপরে শুরু হলো এত প্রিয় বন্ধু, এত প্রিয় বর, তারপরে শুরু করলো তারপরে আরেকটু বেশি, কখনো কখনো পুড়িয়ে মারা হয়, পুড়িয়ে পর্যন্ত মারা। তোদের ধারণা আছে? হ্যাঁ স্যার। শুনেছিস? ওকে, যারা একটু বড় হয়েছিস তারা জানিস, যারা একটু বড় হয়েছিস তারা জানিস এরকম কিন্তু সমাজে হয়। তাহলে মেইনলি ওই ডাউরি জন্য। এবার ওটা থেকে আমরা বাঁচবো কি করে? ওর থেকে বাঁচার জন্য সেটা আমি বলে দেবো। তাহলে ডাউরি এরকম, ডাউরির জন্য ডাউরির ডেথ কিন্তু হয় মেইনলি ওই পয়সা চায়, বিশেষ করে অতিরিক্ত লোভে, আর তারাই করে। সেই জন্য আমাদের সিলেকশনটা সেই জন্য আমাদের সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে। মানে ম্যারেজরা কোনো শিক্ষকের সাথে কথা বলবে বা দিদিমণিদের সাথে কথা বলবে যে স্যার বা ম্যাডাম এরকম এসছে, এরকম আমি বিয়ে করতে চাই, ফার্দার বা সম্পর্ক করতে চাই। বাবা মা যেমন বোঝেন, শিক্ষক শিক্ষিকারাও ছাত্রছাত্রীদের নিজের ছেলে মেয়ের মতো দেখেন, তো তাদের পরামর্শটাও তোমরা নিতে পারো, সেটা তোমাদের হিতের জন্যই হবে। একটা খুব ভালো জিনিস, এটা খুব ইন্টারেস্টিং। তোরা কি শুনেছিস কখনো কেউ যে মনে কর আমি, ঠিক আছে, এইবার আমার বিয়ে আছে, আমি কি করলাম, আমি আরেকটা মেয়ে, আচ্ছা আমি না বলে আর অন্য একজন ধরি, তাহলে তোদের আমার ছবিটার সামনে আসবে। আচ্ছা রামবাবু কি করলেন? রামবাবু বিয়ে করেছেন, বিয়ে করার পরে তার স্ত্রী আছে। রামবাবু অফিসে যাওয়ার নাম করে বা বেড়াতে যাওয়ার নাম করে সীতা দেবীকে বা মনে করো মীনা দেবীকে সে বললো, ও মীনা দেবী ধরুন আমরা বেরিয়ে আসি, পুরীতে বেরিয়ে আসি, কি কোথাও বেরিয়ে আসি, দার্জিলিং যাই। তাহলে রামবাবু আর মীনা দেবী চলে গেল পুরীতে। এবার পুরীতে গিয়ে বললো যে মীনা দেবী আমার বউ, বলতেই পারে। ওখানে কে দেখবে? ওখানে কে দেখবে বল? তুই আমাকে বল, ওখানে কে দেখবে? তো জানতে পারবে না। এবং তারা হয়তো একসাথে থাকলেই একসাথে ন্যাচারালি যাচ্ছে, দু ঘরে থাকা আমাদের বেশি বড় হচ্ছে, একটা ঘরেই থাকলো, তাহলে তারা পরিচয় দিল স্বামী স্ত্রী বলে, এবং তারা স্বামী স্ত্রীর সাথে যেরকম সম্পর্ক সেরকম সম্পর্ক স্থাপন করলো। দিস ইজ অ্যান অফেন্স, এটা একটা অপরাধ। তাহলে আমরা যাবো না এরকম, এবং আমরা কাউকে যেতেও বলবো না, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের লোকের সাথে যেতেও বলবো না, আমরা নিজেরাও যাব না। এবং যদি আমাদের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কখনো কেউ যায় বা প্ল্যান করে, যদি আমাদের নলেজে আসে, আমরা বলবো বাবা मत जाना, आदि को लेके जाना, है ना? हम क्या बोलेंगे? बोलो आदि को लेके जाना, उनको नहीं, मीना देवी को नहीं, है ना? আমরা বলবো मीना देवी को नहीं।
रीना की मीना हो जो जैसे भी हो उनको नहीं, आंटी को छोड़ो, भाभी जी को लेके जाओ, या ওকে। তাহলে এটা মাথায় রাখতে হবে, আমরা নিজেরা কখনো করব, আচ্ছা না করতে পারিস, যদি কেউ করে ওকে করো, বা মনে রাখবে এটা কিন্তু তোমার মোবাইলে টাওয়ার চলে যাচ্ছে, সেখানটা মোবাইল তো নিয়ে যাবে, কেউ তো এরকম না মোবাইল ছেড়ে যাবে, আচ্ছা মোবাইল রেখে যাচ্ছি, কি হবে ওখানে যাওয়া হবে। তারপরে আরো অনেক ব্যবস্থা আছে, তো সেটা তোমার যদি ধরে ফেলে এটা 5 থেকে 7 বছরের জেলেও যেতে পারে, মাথায় রাখবে। আর যদি কেউ মনে করো ঠিক আছে আমি 4 দিন বেড়াতে যাবো 5 বছর জেল কাটবো, ঠিক আছে যাও, তোমার মার্জি, মনে রাখবি, ঠিক আছে ওকে। আবার আমরা আবার কি করি, আরেকটা জিনিস, আমি কোনো ধর্মের কথা বলছি না, কখনো একটা বউ থাকতে, একজন স্ত্রী থাকতে জীবিত অবস্থায় আমি অপর মহিলাকে বিবাহ করতে পারি না। আমি মনে করি আচ্ছা রামবাবু এখানে থাকে, এখানে সে, আচ্ছা রামবাবু এখানে থাকে, মহেশতলায় থাকে, এবার রামবাবু ক্যানিংয়ে চলে গেল, রামবাবু এখানে দাঁড়িয়ে রাখতো না, ওখানে গিয়ে দাঁড়িয়ে রাখে, সে ওখানে গিয়ে নাম চেঞ্জ করে নিল, আধার কার্ড এরকম চেঞ্জ করা যায়, জানিস তো আধার কার্ড এখন চেঞ্জ হয়ে যায়, আধার কার্ড বানানো যায়, আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিল, নাম পরিবর্তন হয়ে গেল। আমি তোদের একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছি, একটা মেয়ের নাম বৈশাখী, এখানে সে একটি মুসলিম বাড়ির মেয়ে, সে বৈশাখী নামে একটা জায়গা ছিল, তার 13 বছর বয়স হলো, সে এখন মাদ্রাসায় ভর্তি হবে, তার নাম হয়ে গেল বিলকিস। বিলকিস বৈশাখী থেকে, বৈশাখী একটা আমাদের কলকাতায় একটা স্কুলে পড়তো, সে অ্যাকচুয়ালি একটা মুসলমান বাড়ির মেয়ে, সে বড় হয়ে যাওয়ার পরে তার বাবার সাথে মায়ের সম্পর্ক ছেদ ঘটেছিল, আবার পুনর্মিলন ঘটেছে, সে তার বাবার কাছে যাবে, সে বৈশাখী, আমাদের এখানে ছোটবেলায় বিলকিস ছিল, বিলকিস থেকে এখানে এসে বৈশাখী হয়েছিল, ট্র্যাজেডিটা চিন্তা কর। এখন আবার সে ওখানে গিয়ে একটা মাদ্রাসায় ভর্তি হবে, এই সেশনে পড়াশোনাও ভালো মেয়েটা, কি মিষ্টি দেখতে, 7 এ ভর্তি হবে, সে তার নাম বিলকিস জানা গেল। তো সেই রকম মনে কর সেটা ঠিক আছে, সেটা আইনের ক্ষেত্রে অতটা সমস্যা হবে না, কিন্তু ভর্তি হয়তো সমস্যা হবে, বা কি নামে ভর্তি হবে সেটা জানি না, কিন্তু এইরকম ভাবে একজন লোক, সেটা পুরুষ হোক একজন বা মহিলা হোক, সাধারণত পুরুষ যদি কোনো মহিলাকে নিয়ে একজন স্বামী বেঁচে থাকতে, যদি অন্য একটা বিয়ে, মানে বললাম আমি মহেশতলার একজন, সে ক্যানিংয়ে গিয়ে বিয়ে করলো, ওনারা গিয়ে বিয়ে করলো, ক্যান্টনমেন্ট গিয়ে বিয়ে করলো, যদি করে অন্য নামে বা ওই নামেই করলো, বলো আমি বিয়ে করিনি, তো এরকম খারাপ মানে ফেরেবাজ আছে, তার এই জন্যই সাধারণত দেখে শুনে বিয়ে করে, যে জেনে নিল যে তোমার সত্যি সত্যি বিয়ে আছে কিনা, তার বাড়িতে কে আছে, এইগুলি হঠাৎ রাস্তায় দেখা হলো বিয়ে করে নিলাম, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট, এরকম করে ছেলে মেয়েরা করে থাকে, এটা করবি না, করবিও না। এবং সঞ্জীব তোদের বন্ধু বান্ধব যদি কেউ থাকে, চেনাশোনা থাকে, বড় হলে, আর বিয়ে করার বয়স আজকে তোর 13, আজকে তোর 13, আর 10 বছর পরে বিয়ে করার বয়স হয়ে যাবে, তখন যারা করবে তখন বলবি করিস না, একদম না, বিপদে পড়ে যাবি, করতে দিবি না, ঠিক আছে? তাহলে একজনের স্বামী বেঁচে থাকতে একজন স্ত্রী বিয়ে করবে না, একজন স্ত্রী বেঁচে থাকতে সে মানে সেই স্ত্রী অন্য লোককে বিয়ে করবে না, ঠিক আছে? যদি এবার এক্সেপশন আছে, কি এক্সেপশন? এক ব্যতিক্রমী হচ্ছে যদি কোর্ট যদি আদেশ দিয়ে দেয় যে না তোমাদের ডিভোর্স হয়ে গেছে, নাও ইউ ক্যান ম্যারি, নাও ইউ আর ফ্রি টু ম্যারি, যদি কোর্ট বলে দেয়, আদালতে যদি তোমাদের কারোর ওই ডিভোর্সের মামলা যদি সেটেলমেন্ট হয়ে থাকে, then only they are eligible to remarry, ওকে, মনে রাখবে এটা। চলো আচ্ছা, আরেকটা অপরাধ আছে, এটা হচ্ছে একটি করে বলেছে, এটাও খুব ভালো, আমরা কখনো কখনো না দেখবি আগেকার দিনের মতো বলতো এই লজিস্টামি বাচ্চাদের বলতো, বিশেষ করে সেটা পুরুষ হোক মেয়ে হোক, সেটা মানে ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা, বাচ্চাদের সাধারণত ছেলে ধরা বলতো, আমাদের কাকুমারা বলতো যে মা বলতো ছেলে ধরা আসছে, মানে কেউ কিছু দিলেই খাবি না, কি ট্রেনে করে মনে কর কেউ কিছু দিতে চাইলো, তখন খেয়ে নিলি, খেয়ে অজ্ঞান হয়ে গেলি, তারপর তোকে নিয়ে গেল কোথাও, নিয়ে গিয়ে সেটা হতে পারে খারাপ কাজে ব্যবহার করতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে ভিখারি করে দিতে পারে, রাস্তার পাশে বসিয়ে দিতে পারে, হ্যাঁ রে হ্যাঁ সঞ্জীব
এরকম করেই করে। তারপরে তোমাকে কোনো প্রজেক্ট মানে তোমাকে কোনো খারাপ জায়গায় পাঠিয়ে দিতে পারে, সেখান থেকে তোমার কিডনি মানে কারো যাদের এরকম করে ধরা হয় তাদের কিডনি কেটে দিতে পারে, তাদের হার্টও কিছু নিয়ে নিতে পারে, অঙ্গ প্রত্যঙ্গে একটা চোখ নিয়ে নিল আর একটা চোখ থাকলো, সে তাকে অন্ধ করে দিয়ে তাকে মানে ভিখারি করে দিল, বলে তুমি ভিখারি করো। এবং শুধু তাই নয়, ইউ হ্যাভ টু আর্ন 100 রুপিস পার ডে, প্রত্যেকদিন তোমাকে 100 টাকা করে জমা করতে হবে। তুমি ভিখারি এমনি এমনি করলাম না তোমাকে, তোমার চোখটা মানে যতীনের চোখটা গুন্ডা মাফিয়া সে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গিয়ে এমনি এমনি চোখটা তুলবে না, চোখটা তো তুলে অন্য লোকের চোখে অনেক টাকা দিয়ে বিক্রি করে দেবেই, তার সাথে সাথে তোমাকে বলবে তোমাকে ভিখারি করেছি, তুমি এক কাজ করো, প্রত্যেক দিন তোমাকে 100 টাকা করে দিতে হবে, মানে এনি কস্ট তোমাকে 100 টাকা করে আমাকে 100 টাকা করে যদি আমি 100টা ভিখারি খুশি, আমি জানি একটা লোকের 105 টাকা রিকশা ছিল, সে প্রত্যেকদিন তার থেকে 100 টাকা করে নিত, তাহলে দেখ প্রত্যেকদিন আমার 10,500 টাকা করে তার প্রত্যেকদিন ইনকাম হতো। সরি ইনকাম, তোমার ইনকাম হোক না হোক, ইউ হ্যাভ টু পে 100 রুপিস পার মান্থ। আর তো তেমনি ভাবে একটা ভিখারি, সেই ভিখারিকে যদি 100 টাকা দিয়ে দেয়, মানে 100 টাকা তাকে তার কোটা থাকে, এরকম যদি তার 50টা ভিখারি থাকে, তাহলে কত হয়ে গেল? 50,000 টাকা হয়ে গেল। তাহলে তুমি ভাব 50,000 কি 1 লাখ টাকা হয়ে যাবে তার প্রত্যেক দিনের ইনকাম। তাহলে এইরকম ভাবে তুই ভাব কিরকম চক্র, এরকম কিছু লোক আছে, অসাধু লোক আছে। তো এই জন্যই আমরা কেউ যদি এন্টাইজ করে, মানে কেউ যদি কাউকে প্রলোভন দেখায়, আমার ক্ষমতা নেই, আমি নিজেই পাচ্ছি না, আমি বললাম এই তুই আজ हमको कोई फोन दे देंगे, अच्छा वाला फोन देंगे, হয়তো আমি ওই ফোনটা চুরি করে এনেছি, আমি ওই ফোনটা হয়তো কারোর থেকে পকেট মেরে নিয়ে এসেছি বা বাসের থেকে নিয়ে এসেছি, সেটা আমি কাউকে দিলাম, সে তো ভাবলো বাবা আমি ফোন পেয়ে গেলাম, যেটা আমার বাবা দিতে পারেনি ও দিয়ে দিল, আমার রাজপুত্র দিয়ে দিল, তাহলে দিয়ে তো দিল, তারপরে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। সেই জন্য কেউ যদি কাউকে প্রলোভন দেখায়, আমরা সেই প্রলোভনে পা দেবো না। প্রত্যেকটা শিশু মনে রাখবে, ছেলে হোক মেয়ে হোক, কারণ তাদেরকে অসৎ উপায়ে বা অসৎ কাজে লাগানো হতে পারে, এটা মনে রাখবে। রিচার্জ করে দেবে, ফোন কিনে দেবে, বন্ধু বানাবে, তারপর নিয়ে যাবে। ঠিক একদম একেবারে সোজা ট্যাকটিক্স। এটা কোন সব না পুরো দেখ চলে দেখ, তাহলে দেখ। আচ্ছা চল এইবার আমি আর সেফটি সিকিউরিটি নিয়ে, মহিলা এবং শিশুদের সেফটি সিকিউরিটি নিয়ে, এর মধ্যে অনেক ধারা ছিল, আমি কেটে যেগুলি খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, যেগুলি ছেলে মেয়েদের জানা দরকার এই বয়সে, তো সেইগুলি আমি তোদের বয়সের উপযোগী করে আমি তৈরি করেছি, এইগুলি চেষ্টা করলাম। এইবার আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ম্যাডাম বলতে চাইল্ড ম্যারেজ নিয়ে বলতে, চাইল্ড ম্যারেজ নিয়ে একটু বলবো। চাইল্ড ম্যারেজ তার মানে তোরা বুঝে গেলি যে চাইল্ড হচ্ছে 18 ইয়ার্স এর বিলো। 18 ইয়ার্স এর বিলো যদি মেয়েরা হয়, তাহলে মেয়েরা 18 ইয়ার্স এর বিলো আর ছেলেরা 21 ইয়ার্স এর বিলো যদি হয়, বিলো মানে কম। তাহলে মিনিমাম বিয়ের বয়স কত? বিয়ের বয়স হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 18 আর ছেলেদের ক্ষেত্রে 21, এর নিচে হয়ে গেলেই সেটা অপরাধ। তাহলে ওখানে সামনে ওখানে কি দাঁড়াবে, এই আছে তুমি একটু গরম করে যা রোদ আছে, ঠিক আছে? তাহলে দেখ তাহলে কত বছরে বিয়ের বয়স কত? 18। তুই তো বড়, কত বয়স? চলে যা কত বয়স বিয়ের শুনলি? কেন আমি কাকে বলছি রে, কোনটাকে না একে? কত বয়স বিয়ের ছেলেদের? মেয়েদের কত? শিওর? কখনো যদি বাড়িতে যদি কখনো ছেলেদের যদি যদি কোনো ছেলেকে 21 বছরের নিচে বলে বিয়ে করতে, করবি না? যদি কোনো মেয়েকে 18 বছরের নিচে বলে বিয়ে করতে, করবি না? এবার দেখ আমি একটা পরিসংখ্যান বলছি। 2011 সালের একটা সেন্সাস হয়েছে। সেন্সাস মানে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়। সেই 2011 সালে জনগণনায় দেখা গেল যে ভারতবর্ষে প্রায় 16,11,000 চাইল্ড ম্যারেজ ঘটেছে, মানে বাল্য বিবাহ ঘটেছে। তার মানে প্রায় দিনে 4,400টা মতন, দিনে 4,400। যদি ভাব দিনে 4,400টা বাল্য বিবাহ হচ্ছে ভারতবর্ষে, আমাদের আইন আছে যে বাল্য
তোরা দেখছিস আমাদের সেভেনে পড়তো ইয়ে ওই মেয়েটার নাম কি ওই রোগা করে ওই একটা ছোট সেভেনে পড়তো ওই যে মেয়েটার বিয়ে হলো আলবিয়া ওর বল না ওই মেয়েটা আনোয়ারা হালদার। আনোয়ারা এইটুকু মেয়েটা তার বিয়ে হয়ে গেল। এবার আমরা স্কুল থেকে কিছু করতে পারলাম না, আমাদের তার জন্য কন্যাশ্রী ক্লাব আছে। আমি সম্প্রতি একটা মেদিনীপুরে গেছিলাম, সেখানে একটা স্কুলে হেডমাস্টার অনেক হেডমাস্টার ছিল, তো একজন হেডমাস্টার বলছিল সে যেখানেই কোনো সমস্যা হচ্ছে তার কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়ে গিয়ে সে বাল্যবিবাহ থানাকে বলে বাল্যবিবাহ প্রতিরোধ করছে, এবং সে এইভাবে মানে এক বছরে 18টা মেয়েকে সে উদ্ধার করেছে, সে আবার স্কুলে নিয়ে এসেছে। এটা আমাদের ব্যর্থতা, আমরা এখানে করতে পারিনি, হয়তো আমাদের এখানে পলিটিক্যাল সিচুয়েশন অন্যান্য সিচুয়েশন ভালো নেই, বা আমাদের সেরকম ভাবে আমরা তৈরি হতে পারিনি। তো মাথায় রাখিস একটা মেয়েকে বাঁচানো মানে এটা কিন্তু অনেক, যেমন যদি এথিক্যালি দেখি সেটা অনেক পুণ্যর কাজ, এবং যদি আমরা সোসাইটির পার্সপেক্টিভে দেখি তাহলে এটা অনেকটা বড় সোশ্যাল ওয়ার্ক। যদি আমরা এটা ডেভেলপমেন্টের পার্সপেক্টিভে দেখি তাহলে এটা অনেক মানব উন্নয়নের কাজ। যদি হিউম্যান ডেভেলপমেন্টের দিক থেকে দেখি তাহলে এটা অনেকটা মানব উন্নয়নের বিকাশের সহায়ক। চল এবার চাইল্ড ম্যারেজের আচ্ছা কারণ কি, চাইল্ড ম্যারেজের কারণ কেউ বলতে পারবে কেন বাল্যবিবাহ হয়? কে বলতে পারবে? অনেক রকম হয়। তো সত্যি কথা তুই এরকম দেখি অন্য কেউ এরকম বল, কেউ বলতে পারবি কেন বাল্যবিবাহ হয়? অনেক টাইম যারা মেয়েরা নিজের মন থেকেই করে নেয়। আচ্ছা আর কেন করে নেয়? তারা একে অপরকে পছন্দ করে তাই অনেক টাইমে করে নেয়। শুধু এটাই কি? আর একটা আছে যেরকম বাবা মায়ের উপরে মেয়ের যদি কোনো ইয়ে থাকে, অন্য ফ্যামিলি যদি তার কাছে কোনো ছেলে থাকে তার সাথে বিয়ে দিয়ে দেয় জোর করে। আর কেউ বলতে পারবে? নূর যেমন বললাম, বলতে পারবি কেন বাল্যবিবাহ হয়? বাল্যবিবাহ হয় একটা বড় কারণ, সেটা হচ্ছে মেয়েদের তুই যেটা বললি সেটা তো পছন্দ করে, সেটা ফার্স্ট প্রায়োরিটি। কারণ তো পছন্দ হয়ে গেল বিয়ে করে নিল, মজা পকেটে নিয়ে চলে। আচ্ছা বিয়ে করবে কোন বিয়েটা বিয়ে বলবে না তো বললাম 18 বছর নিচে বিয়ে হলে সেটা অপরাধ, বিয়ে নয়। আমি বলছি কোন বিয়েটা আসলে বিয়ে। আচ্ছা ওটাকে আইনি ভাবে স্বীকৃত বিয়ে, কিন্তু এগুলো কোথায় গ্রাজুয়েশন কমপ্লিট করে আইনি ভাবে সমাজকে আমরা আইনের উপরে যাই না, আমরা এগুলোকে বিয়ে বলি না, কিন্তু এগুলো বিয়ে নয়, এটা অ্যাকচুয়ালি বিয়ে নয়। আচ্ছা হ্যাঁ, সেটা ওরা একটা ভালো যে ম্যারেজ অ্যাক্ট, সেই ম্যারেজ অ্যাক্টে ভালো কথা বলা রয়েছে, সেটা বিয়ে তো হবে পুরুষ এবং একটা 18 বছরের উপরে একটা মেয়ে এবং 21 বছরের একটা ছেলে বিয়ে হবে। বিয়ে সেখানটা একজন মেয়েদের যে বিয়ে, মেয়ের পক্ষে একজন লোক থাকবে, সে স্ত্রী ধন মানে সে বিয়েতে কি পেল সে সব লিখবে। পরবর্তীকালে যদি ডিভোর্স হয় তাহলে সে যা যা পেয়েছিল ওগুলো আমাকে বাপস দিয়ে দেবে সব, ওটা ক্লেম করতে পারবে। আর এটা সবসময় বিয়ের আগে রেজিস্ট্রি করতে হবে, তাহলে সেটা আইনি স্বীকৃতি পায়। এটা বাধ্যতামূলক করেছে আসাম সরকার। তারপরে কি হয়েছে, গত 1 বছরে দেখা গেছে ওখানে চাইল্ড ম্যারেজের সংখ্যা যদি যেখানে ছিল 3000-এর উপরে সেখানে 600-তে নেমে এসেছে। আর জেনে করে দিচ্ছে বলছে তুমি বেআইনি কাজ করেছো আমাদের সিস্টার্স। হ্যাঁ, শুধু আসামি না, শুধু আসামি। তো এটা আইন করেছে। আমি ওটার উপরে ফোকাস করছি না, আমি বলছি যে সোশ্যাল যে কারণের চেয়ে আচ্ছা কারণগুলি বলি। কারণের চেয়ে বেশি হচ্ছে কনসিকুয়েন্সেস, চুপ হয়ে যায়। কারণের চেয়ে কনসিকুয়েন্সেস বেশি বা ফল কি সেইগুলি আরো বেশি জরুরি। কারণ এক হচ্ছে ভালো তো লেগে গেল, বিয়ে করে ফেললো, সেটা যেমন একটা ব্যাপার আছে। মেনলি সিকিউরিটির প্রবলেম আছে। সিকিউরিটি মানে নিরাপত্তার সমস্যা। কিরকম নিরাপত্তার সমস্যা? মেয়েদের নিরাপত্তার সমস্যা। আমি দেখেছি যখন আমি একটা জায়গায় যখন আগে পড়াতাম, সেখানে সন্ধ্যাবেলায় যখন মেয়েরা বাড়ি যাচ্ছে তখন বলছে যে স্যার আমরা সরু গড়ি দিয়ে যখন বাড়ি যাচ্ছি তখন ছেলেরা মদের ভাটির দোকান ভাটির পাশে বসে আমাদের দিকে কেমন করে তাকাচ্ছে, যেন আমাদের কাছে চলে আসতে চাইছে, মানে আমাদের ছুঁতে চাইছে। কি করবো আমরা? আমার পরিচিত ছিল, আমি বললাম যে ভাই একটু দেখো ওখানটা, তো ভিডিওকে বলো, ভিডিও আর ওসি দিয়ে ওটা তো মদের ভাটিটা ভেঙে দিল। বিশ্বাস করবি না, ধরে 1 মাসের মধ্যে আমার নতুন ভাটি তৈরি হয়ে গেল। একটু পরে ভাটি মানে যেখানে চোলাই মদ তৈরি হয়। তো এটা সোসাইটির প্রবলেম। তাহলে পভার্টি একটা বড় সমস্যা, সিকিউরিটি, মেয়েদের সিকিউরিটি একটা বড়
সোশ্যাল কাস্টমস একটা চুপ হয়ে যা সোশ্যাল সারা বাবা চুপ হয়ে যা। তাহলে সিকিউরিটির একটা বড় সমস্যা, তারপরে তোর পভার্টি একটা বড় সমস্যা, সোসাইটাল আউটলুক একটা বড় সমস্যা, তারপরে একটা বড় সমস্যা হচ্ছে তাদের চ্যাস্টিটি মানে মেয়েদের সতীত্ব রক্ষা করা। আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে অল্প বয়সে বিয়ে হয়ে গেলে তাহলে আমার মেয়েটা ভালো ভালো বিয়ে হবে, সে তার সতীত্ব নষ্ট হবে না, এরকম একটা সোশ্যাল কাস্টম আছে। এইবার আমি কজের চেয়ে বলবো কনসিকুয়েন্সেস, সেটা আমাদের প্রত্যেককে জেনে রাখা দরকার, ছেলে এবং মেয়ে। কারণ বাবা চুপ হয়ে যাবে, যে আজকের এই ছেলেটা 10 বছর পরে একটা 12-13 বছর পরে একজন বাবা, আজকের এই যে মেয়েরা তারা 10-12 বছর পরে একটা মা। তো সেইটা মাথায় রেখে আমি বলছি কি কনসিকুয়েন্সেস কি। এক হচ্ছে ফিজিক্যাল প্রবলেম হয়ে যাবে। তার একটা ছোট মেয়ে যার নিজেরই শরীর পুষ্ট হয়নি, সে আবার একটা সন্তানের জন্ম দিচ্ছে। তাহলে একটা যার নিজের শরীরই পুষ্ট হয়নি, সে কখনো একটা পুষ্ট শরীর জন্ম দিতে পারবে? সম্ভব? সে একটা অপুষ্ট শরীর এর জন্ম দেবে। একটা বাচ্চা জন্মাবে বটে, সে অপুষ্টিযুক্ত, আন্ডার ওয়েট হবে, কম ওজনের, মানে 2.5 কেজি কম হবে। সে কি কত দাম ছিল না 3-4 মানে 2.5 কেজি, তো 2.5 কেজি তো মিনিমাম 2.5 কেজি, তার চেয়ে কম ওজনের বাচ্চাটা হবে। তাহলে সে একটা রোগযুক্ত শিশুর জন্ম দিল। তারপরে জন্ম দিতে গিয়ে ওর নানা রকম শরীরের সমস্যা হবে। ওর যে শরীরের সমস্যাগুলি হবে সেইগুলি যারা এক্সপেরিয়েন্স করেছে বা যা, এটা আমি বলছি না ডিটেইলসে, প্রচুর সমস্যা হয়ে যাবে সেই মেয়েটি, ঠিক আছে? আচ্ছা দেখ, তারপরে তো সাইকোলজিক্যাল কি প্রবলেম হবে? সে স্কুলে আসতে পারবে না, সে লোকের সাথে মিশতে পারবে না, কারণ যখনই সে বিয়ে হয়ে গেল তখনই সে কারোর মেয়ে থেকে সে কারোর স্ত্রীতে পরিণত হলো। একজন স্ত্রী হয়ে যাওয়া মানে সে কারোর কাকিমা, সে কারোর বৌদি, সে কারোর বৌমা, সে কারোর মাসিমা, মানে এইরকম নানান সম্পর্ক। আর সে মেয়ে থাকলো না, সে আর বিকেলবেলা বন্ধুদের সাথে খেলতে পারবে না, সে আর ব্যাগ নিয়ে স্কুলে আসতে পারবে না, সে আর গল্প করতে পারবে না। তাকে বাধ্যতামূলকভাবে প্রক্রিয়েশন বা প্রজনন ক্রিয়াতে যোগ দিতে হবে। ইচ্ছে না থাকলেও ইচ্ছের বিরুদ্ধে তাকে মা হতে হবে। এবং যখন এরকম মা হতে হবে, দেখা গেছে যে 20 থেকে 24 বছর বয়সী যে সমস্ত মহিলারা আছে তারা যত সুস্থ সন্তানের জন্ম দিতে পারে, তার চেয়ে অনেক কম সুস্থ শরীরের বা অসুস্থ শরীরযুক্ত শিশুর জন্ম দেয় যারা 18 বছরের নিচে বিয়ে করে বা বাল্য বিবাহের ফলে যে বাচ্চা উৎপাদন হয়। তারপরে কি হয়? ম্যাটারনাল মর্টালিটি রেট, অর্থাৎ মাতৃত্বকালীন মৃত্যুর হার সেটা বেড়ে যায়। আর কি সমস্যা হয়? চাইল্ড মর্টালিটি রেট, অর্থাৎ শিশু মৃত্যুর হার বেড়ে যায়। এইরকম নানান রকমের এই সমস্যা হয়। তারপরে আরো অনেক সমস্যা আছে। আমার মনে হয় যে আমরা অলরেডি মানে অনেকে খিদে পেয়ে গেছে, কারোর বাথরুম পেয়ে গেছে, আমি খেয়াল করিনি, আমি একটু আগেই করে দেখলাম। আমার মনে হয় যে তোদের খেয়াল থাকে ঠিক কটা বাজলো। তো যাই হোক, সবচেয়ে বড় ব্যাপার দেখ বাবা, সবচেয়ে বড় যে সমস্যাটা আজকের দিনে আমাদের ভারতবর্ষ যদি উন্নত দেশ, আমাদের ভারতবর্ষ উন্নয়নশীল দেশ, মনে রাখবি ভারতবর্ষ কিরকম দেশ? উন্নয়নশীল, মানে উন্নতি করছে গরিবের থেকে আর একটু বেশি। তো এতে যদি উন্নত দেশে পরিণত করতে আমাদের ভারতবর্ষের লোকেদের মাত্র এখন $2600 ইনকাম, মার্কিন যুক্তরাষ্ট্রে $85,000, আর সেখানে আমাদের $2600। তাহলে বোঝ আমরা কত গরিব, তাই না? ওদের তুলনায় ওদের যেমন $28 ট্রিলিয়ন ইকোনমি, মানে 28 লক্ষ কোটি ডলারের দেশ, আমাদের সেখানে মাত্র $3.97 ট্রিলিয়ন দেশ। তার মানে আমরা কত গরিব। তাহলে আমাদের গরিব মানে আমরা গরিব, আমরা বড় মানে আমরা বড় লোক, মানে আমাদের দেশ বড় লোক। দেখ, একটা পরিবারে একটা ছেলে গরিব, ছেলে চাকরি পায়নি, মানে পরিবারটা গরিব। আর পাশে আরেকটা পরিবার, যে পরিবারে ছেলেটা চাকরি পেয়েছে সেই পরিবার ধনী, বা বাবা চাকরি করে সেই পরিবার ধনী, নাকি? কারণ তারা ইনকাম করছে অনেক টাকা। তাহলে বোঝ, তাহলে আমাদের দেশকে যদি বাবা, যদি আমরা বলছি যে এখন আগে $30 ট্রিলিয়ন, মানে 30 লক্ষ কোটির দেশ তৈরি করতে হয়,
তাহলে আমাদের ভারতবর্ষের জনগণ এখন কত কেউ বলতে পারবে? অনেক বড় দেশ, এখন পৃথিবীর সবচেয়ে বড় দেশ আমাদের ভারতবর্ষ। 1.44 বিলিয়ন মানে 144 কোটি। কি ভাব, আমরা 143 कोटी चीन के हमरा हटा दिया हमको, हम उसको मतलब पीछे छोड़ दिया ना, मतलब पीछा कर दिया ना कि हमें बेटा पीछे कर दिया, पीछे कर दिया, हम उसको मतलब चाइना को पीछे कर दिया। अभी हम दुनिया के सबसे बड़ा मतलब देश है, हम सबसे ज्यादा हमारा पॉपुलेशन है, कितना 1.44 बिलियन। तो भाव এত লোক, কিন্তু এত লোক কিরকম লোক? এত লোক মার্কিন যুক্তরাষ্ট্রের মোট লোক 32 কোটি 33 কোটি হয়েছে, আর আমাদের 33 কোটি লোক এখানে এবিসিডি জানে না। আমাদের 33 কোটি লোক ক আ ক খ ই জানে না। চিরস ম্যাডাম পড়াচ্ছিল তোদেরকে, তোরা যে পড়ছিস তুই বল, তোদের ক্লাসের মধ্যে কেউ বল যে তুই সন্তুষ্ট হয়েছিস। টিচাররা কিছু বলবে না, আমি শুনছিলাম ওই ঘর থেকে, আমি পড়ছিলাম আর শুনছিলাম। আমাকে বল কে সন্তুষ্ট হয়েছিস কারোর পড়াতে? কেউ খুশি? রিডিং যে পড়লি তুই বল, কেউ আমাকে বল ভালো লেগেছে যে রিডিং পড়ছিল? তারপরে ভালো লেগেছে, তারপরে ভালো লেগেছে যখন রিডিং পড়ছিল কেউ? জানাজে আচ্ছা, আর কারো ভালো লেগেছে? ভালো লেগেছে? আমি তো শুনছিলাম ভালো করে পড়তেই পারছিল না, মানে করে বুঝিয়ে দিচ্ছিল। যাই হোক, রিডিংটা তো 9 বাচ্চাকে রিডিং পড়াতে হচ্ছে, শুনে বুঝি তো মানে আমার তো মাথাটা নিচুই হয়ে যাচ্ছিল যে রিডিং পড়াতে দিচ্ছে। রিডিং পড়ে কেউ? 10 বাচ্চা, 9 বাচ্চা, 8 বাচ্চা, 5 বাচ্চা, 6 বাচ্চা রিডিং পড়ে? স্যার আজ কোথায় রিডিং পড়ে? তখন রিডিং পড়ে, এটা কি রিডিং পড়ার সময়? হ্যাঁ আচ্ছা, যাই হোক, তবুও সেটা তাহলে আমরা কোথায়? তাহলে আমাদের দেশকে বাবা আমাদের দেশকে যদি তাহলে 30 ট্রিলিয়ন ডলারের ইকোনমি করতে হয়, দেখাতে হয়, তাহলে আমাদের যদি আমাদের 1.44 বিলিয়ন আজকে মানে 144 কোটি, বাবা 144 কোটি, দেখ বাবা সাজিদা 144 কোটি দেশ তো, তাহলে 144 কোটি যদি 60% আমরা ধরি, 144 কোটি এখন তো না, আমরা 2047 সালে যখন ভারতবর্ষ 100 বছর পালন হবে স্বাধীনতা, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কবে? 1947 সালের 15ই আগস্ট। তাহলে 2047 সালে ভারতবর্ষ 100 বছর হবে। তাহলে 100 বছর যখন ভারতবর্ষ হবে, সেন্টেনারি সেলিব্রেশন করব আমরা ইন্ডিপেন্ডেন্সে, তখন আমাদের হতে হবে অর্থনীতিকে কোন জায়গাটা 30 ট্রিলিয়ন ডলার, 30 লক্ষ কোটি। তাহলে 30 লক্ষ কোটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইউএস ডলার আছে সেটা মনে কর 87-88 টাকা। আমাদের 1 টাকা না, ওদের 1 ডলার, দাঁড়া চুপ হয়ে যাও, ওদের 1 ডলার মানে আমাদের 87-88 টাকা। তুই ভাব তাহলে কত, আমাদের টাকার কোনো মূল্যই নেই। তাহলে তখন ধরে নেই, কল্পনা করে নিই যে আমাদের 1 টাকা সমান আমাদের ওদের 1 টাকা সমান আমাদের 100 টাকা হবে। এরকম ধরে নিয়ে যদি আমরা 2047 সালের মধ্যে আমাদের ভারতবর্ষকে 30 ট্রিলিয়ন ডলারের মানে 30 লক্ষ কোটি ডলারের দেশ তৈরি করতে হয়, তাহলে ভারতবর্ষের অন্তত তখন ভারতবর্ষের লোক হবে 1.61 মিলিয়ন মানে 161 কোটি। এটা দিয়ে মারবো টাকা, এটা দিয়ে মারবো টাকা, কপাল ফেটে যাবে। 161 কোটি দেশ যদি 161 ফাটেনি, এখন কপাল ফাটেনি রে, ফাটেনি। 161 কোটি দেশ, তখন 100 কত সঞ্জীব 161 কোটি। তো যখন আমাকে সুশান্ত বাবু বললো একদিন যে স্যার সেভেনে কতগুলি সুন্দর মিষ্টি মিষ্টি বাচ্চা আছে, ওই বাচ্চাগুলি কেউ সায়েন্টিস্ট হতে চায়, কেউ ভালো হতে চায়, আমার মনটা না আমার গর্বে ভরে গেল। আমি স্বপ্ন দেখছি বাহ এই তো হবে, এই ছেলেমেয়েগুলো তো হবে, কারণ ও সায়েন্টিস্ট হতে চাইছে। যখনই ভাবছি সায়েন্টিস্ট হতে চাইছে, তখন ও তো আমার লক্ষ্য পূরণ করবে, তা ও আমার ভালো বাবা। সবাই তো আমার বাবা, কিন্তু ও আমার ভালো বাবা। ওরা কয়েকজন ছেলে ছিল, আমি স্বপ্ন দেখতে শুরু করলাম, তারপর অতটা পরে বলছে না মিলিটারিতে যাবো, আমি চল যা তাই যাও। কিন্তু দেখ কেন আমি এই কথা বলছি, আমি যদি 30 ট্রিলিয়ন ডলারের ইকোনমি করতে চাই, তাহলে আমাদের ওই 2047 সালে যে লোক আছে আমাদের 1.61 মানে 161 কোটি, তার 90% মনে কর 97 কোটি লোক হয়, তার আর 3 কোটি লোক লাগিয়ে নে ওর সাথে, তাহলে আর 3 কোটি লোক, সেই যদি আমার যদি 100 কোটি লোক 100 কোটি
100 কোটি লোক যদি তোর 2.15 মানে 2,15,000 টাকা করে মাসে ইনকাম করে, মাসে 2,15,000 টাকা, বছরে ইনকাম করতে হবে আমার 26 লক্ষ টাকা, বছরে আমার 26 লক্ষ টাকা উপার্জন করতে হবে। তাহলে মাসে আমরা এখন মাইনে পাই 60-70,000, 80,000 টাকা। আমাদের তোদের উপার্জন করতে হবে, কত উপার্জন করতে হবে 2047 সালে? তোদের ছেলেমেয়েরা কত উপার্জন করবে? সেটা 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা করে মাসে উপার্জন করতে পারবে। তাহলে যে আপনি রিডিং করতে পারছে না, সে তার পক্ষে সম্ভব? অথচ আমি স্বপ্ন দেখছি যে আমাদের এই বাবারাই করবে, এই ছেলে মেয়েরাই করবে। তো কি করে করবে? স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, দক্ষতা বাড়াবো। আমি আর বলবো না, মাথায় রাখ শুধু লক্ষ্য ওই আমার প্রতি মাসে 2.5 লক্ষ টাকা করে ধর, টার্গেট করে রাখ 2.5 লক্ষ টাকা করে মাসে ইনকাম করতে হবে। তাহলে কারা করতে পারবে? সায়েন্টিস্ট হোক, টেকনোলজিস্ট হোক, ডাক্তার হোক, বড় লয়ার হোক, তুই অধ্যাপক হোক, তুই সাইবার সিকিউরিটি নিয়ে পড়, তুই মাইক্রোবায়োলজি নিয়ে পড়, ফিজিসিস্ট হোক, তুই তোরা ইকোনমিস্ট হোক, তোরা রোবট মেকার হোক, তোরা স্পেস নিয়ে পড়, তোরা স্টেম নিয়ে পড়, সায়েন্স পড়বি, টেকনোলজি পড়বি, ইঞ্জিনিয়ারিং পড়বি, ম্যাথমেটিক্স পড়বি। তো কি পড়বি? লাস্ট বললাম কি? স্টেম, S T E M, কি? STEM, S T E M, STEM, S T E M, STEM, science, technology, engineering and management, mathematics, science, technology, engineering, mathematics, এই পড়তে হবে, ঠিক আছে? আর উপার্জন করতে হবে কত? 2.5 লক্ষ টাকা মাসে। বিয়ে করলে হবে? তাহলে বিয়ে করলে হবে? তাহলে কি করতে হবে? পড়াশোনা করে বড় হতে হবে, শিওর? আর পয়সা বড় ঘর করতে হবে। কর একবার থামস আপ। বাবা স্যার কালকে দেখা এটা কালকে। থ্যাংক ইউ। ওকে ওকে আল ক্লোজ হিয়ার। তো অনেক সময় নিয়ে নিলাম, তোরা এতক্ষণ কষ্ট করে বসে থাকলি বলে তোদের অনেক ধন্যবাদ। আমাদের শিক্ষক শিক্ষিকা সকলকে ধন্যবাদ কষ্ট করে শোনার জন্য আমাকে, আর তোদের অনেক ধন্যবাদ, তোরা অনেক কষ্ট করে বাথরুম চেপে